ক্রিকেট খেলতে আসবে মুস্তাফিজুর। ভারতীয় আইপিএল, যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেই লিগে খেলতে আসার কথা ছিল কেকেআরের হয়ে। সেই নিলামে 9,20,00,000 ইন্ডিয়ান রুপিতে কিনেছিলেন কেকেআর। শাহরুখ খানের যে দল আইপিএলে প্রতিযোগিতা করে, সেই দলে যুক্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড়। আর তার মাঝে বিশ্ব রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প কীভাবে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে অর্থাৎ মাদুরোকে তুলে নিয়ে এসেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের মতো একটা দেশ, যারা কথায় কথায় বলে বাংলাদেশকে আমরা বর্ডারটা খুলে দিলে দখল করে নেব, কথায় কথায় বলে যে বাংলাদেশে কিছুই নেই, তারা নিজেরাই খেতে পায় না, দেওয়ার মতো ইলিশ মাছটাই আছে, তাই কথায় কথায় বলে যে ভারতকে আমরা ইলিশ মাছ দিতে পারবো না বা ইলিশ মাছ দেব না। এই যে কথায় কথায় বাংলাদেশকে ছোট করে দেখা, কিন্তু এই 2026 সালের একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশের সঙ্গে যখন কম্পেয়ারে নেমে যাই, কম্পিটিশনে নেমে যাই, তাহলে এটাই কি বলতে হয় যে ভারতের মূল্য এবং বাংলাদেশের মূল্য বর্তমান এই রাজনীতির বাজারে একই? কেননা একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কম্পিটিশন তো তখনই করে যখন তারা সমকক্ষ হয়। সাপোজ মনে করুন যে আপনার কাছে 1,00,00,000 টাকা আছে আর আমার কাছে 100 টাকা আছে। তাহলে আমি যদি বলি যে 1,00,00,000 টাকা আছে, ওকে যে কোনো সময়তে আমি খেয়ে নেব, ইয়ে করব, হ্যান করব, ত্যান করব, আবার 1,00,00,000 ব্যক্তিটাও যদি আমার বিপক্ষে কথা বলে, তাহলে পক্ষান্তরে তো এটাই বোঝায় যে ওর টাকা পয়সা যতই বেশি থাকুক না কেন আর আমার কম থাকলেও ওর কিন্তু একটা ভয় আছে আমার প্রতি। এটাই কি প্রকাশ করতে চাইছে? যেমন মুস্তাফিজুরকে কেন্দ্র করে যেভাবে ভারতীয় রাজনীতির জল ঘোলা হয়েছে, শেষ পর্যন্ত আমরা দেখেছি আইসিসির মতো একটা এত বড় সংস্থা, সেই সংস্থা বাংলাদেশের কোনো একটা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সে জাতিতে মুসলিম হওয়ার কারণে তাকে ভারতের মাটিতে সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, তাই তাকে এখানে খেলতে আসতে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ ভারতে খেলতে আসতে নিষেধ করা হচ্ছে বা তাকে ব্যান্ড করা হয়েছে। এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ভারতে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ কতটা উন্নতি হয়েছে সেটা আমরা ভারতীয় হিসাবে বলতে না পারলেও ভারতীয়রা যে বাংলাদেশের সমকক্ষ, এটা আমি অন্ততপক্ষে বলতে পারছি। হয়তোবা অনেক ভারতীয় যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা বলবেন যে তুমি বাংলাদেশের হয়ে কথা বলছো, তুমি মুসলিম বলে বাংলাদেশের হয়ে কথা বলছো। আরে ভাই না, আমি মুসলিম, এটা ঠিক কথা, কিন্তু মুসলিম বলেই যে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছি এটা কিন্তু নয়। আমরা যখন ভারতে কোনো মুসলিমের উপরে অত্যাচার হয় তখন যেমন কথা বলি, বাংলাদেশে কোনো হিন্দুর উপরে তো যদি অত্যাচার হয় তখন আমরা বলি যে এটা কখনোই কাম্য নয়। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে ধর্মীয় নির্যাতনের শিকার একবিংশ শতাব্দীর 2026 সালে দাঁড়িয়ে মোটেই কাম্য নয়। কেননা এই স্যাটেলাইটের যুগে, এআইয়ের যুগে কখনো জাতপাতের সীমাবদ্ধের মধ্যে যদি আমরা আবদ্ধ হয়ে যাই, তাহলে আন্তর্জাতিক রাজনৈতিক, আন্তর্জাতিক পরিবেশে আমরা খাপ খাইয়ে নিতে ব্যর্থ হব। অতএব আজকে আবার শুনতে পাচ্ছি যে বিপিএলে যিনি ধারাভাষ্যকারের কাজ করতেন তাকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নাকচ করে দিয়েছে। আবার বিপিএলে যিনি ধারাভাষ্যকতা করতেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, না আমি ইচ্ছাকৃতই দেশের স্বার্থে সেই দেশ থেকে আমি চলে এসেছি। এখন ঘটনা হচ্ছে যে অত্যন্ত ইন্টারেস্টিং এই জায়গাটায়, কেননা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড আকাশ পাতাল ডিফারেন্স। যেখানে বাংলাদেশের সমগ্র একটা বিপিএল টুর্নামেন্টের আয়োজন করতে গেলে যে পরিমাণের বাংলাদেশের টাকা ইনভেস্ট করে, ঠিক
ইন্ডিয়ায় যে আইপিএল হয় সেই আইপিএলে শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ কেকেআর বলুন, পাঞ্জাব বলুন, কিংবা গুজরাট টাইটান বলুন, এই ধরনের যে টোটাল যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজির পিছনে এই পরিমাণের টাকা খরচা হয়। তাহলে আমরা যদি বিপিএলের কথা তুলে ধরি এবং আইপিএলের কথা তুলে ধরি, সেক্ষেত্রে আমরা পক্ষান্তরে বাংলাদেশেরই আমরা প্রচার করছি। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় যারা আছি তারা এটা বোঝাতে চাইছি যে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের সমকক্ষই আছি, আমরা এখনো পর্যন্ত পাকিস্তানের সমকক্ষ আছি। যে কারণ থেকে আমরা বারবার পাকিস্তান আর বাংলাদেশের কথাই বলি, যেখানে এআই এর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা দেশের স্বাধীন রাষ্ট্রপতিকে একদম বুড়ো আঙুল দেখিয়ে সার্বভৌমত্বকে ভেঙে চুরমার করে দিয়ে তার কর্তৃত্ব কায়েম করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের দ্বন্দ্ব মেটানোর তালে ব্যস্ত আছি। কি আছে এই দ্বন্দ্বে? আপনারা জানেন জুলাই বিপ্লবে যে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। কোথায় এসেছে? ভারতে। ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এই একটা বাংলাদেশের আপামর জনসাধারণের ভিতরে পুঞ্জীভূত ছিল রাগ। বারবার একটার পর একটা ভারত তার আগ্রাসন নীতি বাংলাদেশের ক্ষেত্রে কার্যকারী করবে, আর বাংলাদেশ আপামর জনসাধারণ হাত গুটিয়ে বসে থাকবে। এটাই কিভাবে কামনা করতে পারে ভারত? কেননা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে অবশ্যই তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে কি সমীচীন কথা বলছে সেই বিষয়ে অবশ্যই তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার ছিল ভারতের। কিন্তু ভারত পক্ষান্তরে কী করছে? ওই কিছু ভোটারদের মনকে তুষ্টি করার জন্য, কিছু সাধারণ আরএসএসের লিডারদেরকে সন্তুষ্টি রাখার জন্য এটা করলো যে মোস্তাফিজুরকে ব্যান করে দিলাম, দেখো আমাদের কি ক্ষমতা। আবার কেউ কেউ বলছে যে আমরা প্রয়োজনে শাহরুখ খানকেও ব্যান করব। এটাই তো সবচাইতে মানে লজ্জার, এবং কি বলবো, এই নিয়ে কোনো প্রকারের বিবৃতি নেই এখানে কোনো প্রকারে। আপনারা দেখবেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে তোলপাড় হচ্ছে, শাহরুখ খানকে আমরা ব্যান করে দেব, মোস্তাফিজুরকে আমরা দেশে খেলতে আসতে দেব না, বা আমাদের দেশে মুসলিমরা তারা সমস্ত হিন্দুস্থানি, অবশ্যই আমরা হিন্দুস্থানি কিন্তু হিন্দু সনাতনী এই বলে কিছু কিছু মিডিয়া আবার প্রচার করছে। এটা একটা যে ধর্মনিরপেক্ষ আমাদের ভারতবর্ষ, তার উপরে সরাসরি আঘাত বলে আমি মনে করি। আপনারা বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখেছেন যে বলছে সরাসরি যে আমরা যারা ভারতবর্ষে বাস করি, আমরা যারা হিন্দুস্থানে বাস করি, আমরা সবাই সনাতনী, আমরা সবাই হিন্দু। এটা কিভাবে হতে পারে? এটা কোনোভাবেই আমাদের সংবিধান দেয়নি এই গাইডলাইন্স কাউকে এই রকম কথা বলার জন্য। এই বিষয়ে আমাদের যে সমস্ত রাজনৈতিক নেতারা গদিতে বসে আছে, তারা কখনো কোনো সময়কার জন্য একটিও বাক খরচ করে না। আমরা কিন্তু বারবার লক্ষ্য করে দেখেছি যে আর বাংলা নামে যে একটা নিউজ চ্যানেল আছে, সেই চ্যানেলের যে এডিটর মাননীয় মহিকরঞ্জন ঘোষ যখন কিসের সেকুলার, যারা সেকুলার তারা বেরিয়ে যান, এই জন্য একাধিক থানাতে মামলা হয়েছে, রিপোর্ট করা হয়েছে এবং কোর্টেও সেই মামলা করা হয়েছে। পক্ষান্তরে এই নিয়ে কোনো প্রকারে আরএসএস মদতপুষ্ট যে ভারতে বিজেপি এনডিএ সরকার চলছে, সেখানে একটিও কথা, একটিও লাইন এরা কিন্তু খরচ করে না। এরা আগামী দিনে ভারতবর্ষের যে কন্ডিশনটা নিয়ে আসতে চাইছে, ভারতবর্ষের যে দীর্ঘদিনের গরিমা, ভারতবর্ষের যে বিশ্বে একটা সম্মানজনক জায়গা, সেই সম্মানজনক জায়গাটা একদম মাটিতে লুণ্ঠিত হচ্ছে। এই কারণে বলছি, আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে মোদি জানে যে আমি কেন অখুশি, তা সে ইচ্ছা করলে আমাকে খুশি করতে পারে। সে তো আমার বন্ধু, সে একজন ভালো মানুষ। অবশ্যই এখানে রাজনৈতিক কথা তিনি বলেছেন, বলতেই পারেন, কিন্তু যখন আমরা দেখছি যে এই ট্যারিফের বোঝা ভারতের আপামর জনসাধারণের মাথায়,
বিশেষ করে এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই। যদিও এখানে সনাতনী হিন্দু বন্ধুদেরকে আমি বলবো যে এখানে যখন ট্যারিফ লাগাচ্ছে 50% ট্যারিফ ভারতীয় পণ্যের উপরে, সেক্ষেত্রে সনাতনী বন্ধুদের কিন্তু বাদ দিচ্ছে না, সবাই কিন্তু একই এই কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছে আমরা। তাই আমরা সবসময়কার জন্য বলি যে ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সবসময় ভালো সম্পর্ক আমরা রাখবো। বাংলাদেশ বলা হোক আর পাকিস্তান বা শ্রীলঙ্কা বা নেপাল, ভুটান বা চীন, যে দেশই হোক না কেন, আমরা সমদূরত্ব বজায় রেখে যে পলিটিক্যাল যে সিস্টেম, আন্তর্জাতিক পলিটিক্যাল, সেই জায়গাতে আমরা সবসময়কার জন্য ডিস্ট্যান্স বজায় রেখে সম্পর্ক রাখবো। সেখানে বেশি মাখামাখি করতে গিয়েছে ওই হাসিনার সঙ্গে মোদি। এখন ঘটনা হচ্ছে মোদিজি যখন হাসিনার সঙ্গে বেশি মাখামাখি করতে গিয়েছে, সেখানে অলরেডি ভারতে এসে তাকে আশ্রয় দিয়ে এই নিয়ে তারা চটে আছে। তার উপরান্তর আবার একটার পর একটা দুর্ঘটনাময় কথা। যদিও আমরা দেখেছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তারেক জিয়ার মা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি পরলোক গমন করেছেন, তার জানা যায় তিনি শোক বার্তা পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলেন। তাতেও কিন্তু মোম কতটা গলেছে আমরা বারবার দেখতে পাচ্ছি। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর যে আমরা একটা বার্তা দেখেছি, সেখানেও কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম সেই রকমভাবে দেখায়নি। অর্থাৎ একটা জিনিস কিন্তু পরিষ্কার, ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে যতটা সম্প্রচার করছে, সেই সম্প্রচারের জায়গাটা কিন্তু ভারতের চাইতে বাংলাদেশ কিন্তু কম করছে, এবং বাংলাদেশে যতটুকু করছে তারা বারবার ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। কেননা তারা একটা জিনিস বুঝতে পারছে, বাংলাদেশ নিয়ে ভারতের যে কথাবার্তা, তাতে আমরা ভারতের সঙ্গে আর বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক আগামী দিনে থাকবে কি থাকবে না সেটা আমরা ঠিক করব। আর ধর্মীয় ব্যাপারটা নিয়ে আমাদের দেশ ইসলামিক বাংলাদেশ হবে কি কি হবে, সেটা আমাদের দেশের আপামর জনসাধারণ ঠিক করবে। সেখানে যে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কিছু পার্সেন্ট আছে, তাদেরকে সেভ করার জন্য, তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, যে সংবিধান আছে, নিশ্চয় সেখান থেকে তারা তাদের প্রাপ্য নিশ্চয় পাবে। কিন্তু ভারত যে সার্বভৌমত্ব, একটা ধর্মনিরপেক্ষ একটা দেশ, সেই দেশের ভিতরে মুসলিম হওয়ার কারণে যে বারবার গণপিটুনিতে মৃত্যু থেকে শুরু করে তাদেরকে ব্যবসা করতে না দেওয়া, দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা, এবং বিভিন্ন সময় দেখেছি বিজেপি এমএলএ এমপিরা তারা ইসলাম ধর্ম, মুসলিম ধর্মকে সরাসরি যেভাবে অ্যাটাক করেছে, এই নিয়ে কিন্তু কখনো আমরা আরএসএসের মদতপুষ্ট বিজেপি সরকারকে একটিও কথা খরচ করতে দেখিনি যে তোমরা এই ধরনের ধর্মীয় বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু পার্লামেন্টে বা লোকসভা বলা হোক, বিধানসভা বলা হোক, সেখানে কিন্তু তোমাদেরকে পাঠানো হয়নি। তোমরা রাজনৈতিক বিরোধিতা করতে পারো, কোনো ধর্মীয় বিষয় নিয়ে এই ধরনের কথা বলতে পারো না। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার, যে এনডিএ সরকার চলছে বর্তমানে ভারতে, তারা যে শুধুমাত্র এই ধর্মকে কেন্দ্র করে এই গদিতে টিকে আছে, এই ব্যাপারে 1% সন্দেহ নাই। এই বিষয়ে কিন্তু 100% আমরা ক্লিয়ার যে এরা যদি ধর্মকে ব্যবহার না করতে পারে, তাহলে একটা দিনের জন্য এই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে থাকার যোগ্যতা আছে কি, এই নরেন্দ্র মোদীজিকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা আমরা নিশ্চয় বুঝতে পারছি। তাই বাংলাদেশের সঙ্গে যেভাবে আমরা কম্পিটিশনে নেমে গেছি, আমরা বলবো ভারতীয় হিসাবে, ভারতীয় যে সমস্ত মানুষেরা যারা বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশ বলে রাস্তায় নামছে, তাদেরকে বলবো যে ডোনাল্ড ট্রাম্প যে 50% ট্যারিফ লাগিয়েছে ভারতের আপামর হিন্দু, মুসলিম, সনাতনী সকলের মাথার উপরে, এর বিরুদ্ধে আপনারা রাজপথে নামুন, এর বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করুন যে এই আগ্রাসী যে নীতি, যে ঔপনিবেশিক নীতি এখনো পর্যন্ত আমেরিকার মাথাতে ঘুরপাক খাচ্ছে, এই নীতি ভারতের মাথার উপরে তথা এই বিশ্বে যাদের মাথার উপরে চাপানো হয়েছে, কেন চীন বলা হোক, সেখানে ভেনেজুয়েলা বলা হোক, সেখানে
ইরাক, ইরান যে দেশের মাথার উপরে চাপানো হোক না কেন, সেখানে অবশ্যই সাদৃশ্য এবং সেই দেশের পরিকাঠামোর উপরে বেস করে, যেহেতু মানুষের পরিষেবা দেওয়ার জন্য আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্টের পজিশনে বিলং করছেন, এই জায়গায় থেকে অবশ্যই আমরা এর এগনেস্টে লড়াই করা দরকার আছে। সাপোজ মনে করুন যে আপনার বাড়ির যিনি কর্তা, তার আপনার বাবা মনে করুন, আর সেই আপনার বাবা, আপনারা 4-5টা ভাই বোন, সেখানে আপনার ছেলে মেয়ে আছে, সংসারটা অনেক বড়। সেখানে যদি সংসারে কোনো কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কাকে বলবেন? নিশ্চয়ই আপনার বাবাকেই বলবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, যদি সংসার অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গোটা পৃথিবীতে যে সমস্যা বর্তমানে উঠে এসেছে, এই সমস্যাকে বিলীন করার জন্য, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যাকে দাদা হিসাবে বসিয়ে রেখেছেন আমেরিকা, সে ইচ্ছামতো যেভাবে পুঁজিপতিদের দালালির মতো কাজ করছে, যে এই কর্পোরেট হাউসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, এর বিরুদ্ধে আপনারা পথে নামুন। কখনো বাংলাদেশ বাংলাদেশ করে হইচই করে চিল্লিয়ে শিয়ালের মতো হুক্কা হওয়া দিয়ে কোনো কাজ নেই। আপামর ভারতের সকল মানুষকে বলবো, আপনারা যদি বাংলাদেশ বাংলাদেশ করে এই আইপিএল, মুস্তাফিজুর, এই বাংলাদেশের নির্বাচন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যত বেশি হই হাঙ্গামা করবেন, আখেরে ভারতেরই খারাপ হবে। আপনারা চুপচাপ থাকুন না। নিশ্চয় বাংলাদেশের প্রয়োজনীয়তা আছে কি নাই সেটা নিশ্চয় আগামী দিনে বোঝা যাবে। কেননা বাংলাদেশের সঙ্গে যে 20 কোটি যে মানুষ জড়িয়ে আছে, সেই মানুষের চাল ডাল রুজি রোজগারের সঙ্গে শুধুমাত্র বিভিন্ন দেশের রেভিডেন্স যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ভারতও আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। ভারতের থেকে যে পরিমাণে চিনি বাংলাদেশে যায়, সেই চিনি যদি অন্য কোনো দেশ থেকে কিনতে যেতে হয় বাংলাদেশকে, সাপোজ মনে করেন যদি পাকিস্তান থেকে চিনি কিনতে হয়, তাহলে সেই চিনির যে বস্তার দাম জোগাড় করার মতো ক্ষমতা তাদেরকে অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। শুধুমাত্র বাংলাদেশের যদি বলে যে আমরা এটা কিনবো না ওটা কিনবো না, এটা তো আমজনতা, সাধারণ মানুষের ভিতরে কিছু পার্সেন্ট মানুষ যদি না বুঝে কথা বলে, তার সঙ্গে সঙ্গে ভারতেরও মানুষ যদি একই রকম পাল্লা দিয়ে কথা বলে, তাহলে আখেরে আমরা কিন্তু বাংলাদেশকে হাইলাইট করছি। এখানে ভারত কিন্তু যে এত পারমাণবিক শক্তি বলুন, ভারত এত সামরিক শক্তি, ভারতের রিজার্ভ ফোর্স, ভারতের যে পরিমাণে গোয়েন্দা সংস্থা, এআই স্যাটেলাইট, ভারত স্বতন্ত্র, ভারতের ভিতরে যেভাবে টেকনোলজি, নাসাতে বহুত মানুষ চাকরি করছে, শুধুমাত্র নাসাতে চাকরি করছে না, আপনারা জানেন আবুল কালাম স্যার যেভাবে ভারতে যে মিসাইল শক্তি দিয়ে গেছে, সেই শক্তিকে কিভাবে আরও 1000 গুণ বাড়িয়ে আন্তর্জাতিক জায়গাতে ভারত আরও শক্তিশালী হবে, এই বিষয়ে কথা বলা উচিত। আপনারা যদি বলেন যে গোমূত্র আর গরুর গোবর দিয়ে কিভাবে মিসাইলকে আরও উন্নত মানের করা যায়, তাহলে কখনোই এটা সম্ভব নয়। এটা শুধুমাত্র যারা ভণ্ড সাধু, নিজেকে ভাওতা দেওয়ার জন্য, নিজের পেটটাকে চালানোর জন্য আপামর মানুষকে ব্রেন ওয়াশ করছে। আপনারা বেরিয়ে আসুন এই চিন্তাভাবনা থেকে এবং আপনারা চাক্ষুষ এই বাস্তববাদী হন এবং বর্তমান যে টোটাল পৃথিবীর যে ইকোনমি, টোটাল পৃথিবীতে যে সামরিক শক্তি, এই শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে নেন। বাংলাদেশ আপনা আপনি আসবে। কেননা পাকিস্তানের যে পরিমাণে পারমাণবিক শক্তি আছে, তার চাইতে কয়েক গুণ বেশি ভারতের পারমাণবিক শক্তি আছে, কয়েকশো বেশি মিসাইল থেকে শুরু করে সমস্ত দিক থেকে পাকিস্তানের চাইতে অনেক গুণ। তারা শুধু শুধু কেন পাকিস্তানের সঙ্গে যাবে, আপনারা কেন ভাবছেন? শুধু শুধু আপনারা যদি বলেন যে পাকিস্তানের সঙ্গে চলে গেছে চলে গেছে চলে গেছে, তাহলে তো সে অনায়াসে বলবে যে যখন ভারত এইরকমভাবেই বলছে, তখন তো ভারতের আমাদের প্রয়োজন নাই, ভারত নিজে থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে তো অপরচুনিটি হিসাবে কাউকে চীন অথবা পাকিস্তান কাউকে না কাউকে আমাকে সহযোগিতায় নিতে হবে। আমাদের যেহেতু দেশে 20 কোটি মানুষ আছে, বাংলাদেশে যে পরিমাণে মানুষ আছে, ইউরোপ কান্ট্রিগুলোর অনেক দেশেই বাংলাদেশের প্রায় 5টা দেশ হবে যে পরিমাণে বাংলাদেশের জনসংখ্যা আছে। অতএব আপামর বাংলাদেশের মানুষকে বলবো, আপনারাও বাস্তববাদী হন। শুধু শুধু এই গোমূত্র আর কিছু মানুষের ভুলভাল বক্তৃতা বা ইসলাম ধর্মকে কটূক্তি, এটা সার্বিকভাবে ভারতীয়দের কথা নয়। আবার বাংলাদেশের কিছু মানুষ যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ফেলে, অ্যাজ এ ভারতীয় হিসাবে আমরা বলবো যে আপনারাও
সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে আগামী দিনে আপনার দেশ সুস্থ থাকে এবং আপনারা এই বিশ্ব মানচিত্রে সম্মানের সহিত মাথা উঁচু করে বেঁচে থাকতে পারেন। আমরা ভারতীয় হিসাবে আমরা ভারতীয়দেরও বলবো যে আপনারা যত জাতিবিদ্বেষ করে এই এনডিএ সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখবেন, আপনারা আখেরে আন্তর্জাতিক জায়গায় শক্তি হারাচ্ছেন, আরও শক্তি হারাবেন, আরও দুর্বল হয়ে পড়বেন। অতএব এখনই সজাগ না হলে আগামী দিনে ভারতের ভাগ্য আকাশে করুণ দিন নেমে আসতে পারে। শুধু শুধু এই মুস্তাফিজুর, আইপিএল, বিপিএল এই ছোট ছোট বিষয় নিয়ে কখনো আপনারা একটা দেশের সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্ক খারাপ করেন না। অভ্যন্তরীণ সম্পর্ক ভালো রেখে চারিপাশ ঠিকঠাক রেখে আগামী দিনে নিশ্চয়ই ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক নিশ্চয়ই হবে, কেননা সুসম্পর্ক দীর্ঘদিন ছিল, আগামী দিনেও থাকবে। এটাই আশা করব, এটাই আশা করি। সকলে ভালো থাকবেন। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, আর নিশ্চয়ই এই নিয়ে আপনারা যারা ভিউ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া গরম করার মতো কথা বলছেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা একটা তথ্যমূলক ভিডিও বানান, যাতে সম্প্রীতির বার্তা যায়, যাতে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের যে সম্পর্ক, ভ্রাতৃত্বদায়ী সম্পর্ক, সেই সম্পর্ক যেন আরও মজবুত হয়, এই আশা আকাঙ্ক্ষা রাখি। এবং সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদেরকে ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এতক্ষণ যেহেতু আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।